হ্যালো বন্ধুরা, ডেট টু লাভ মি একটা নতুন ড্রামা নিয়ে ফিরে এলাম। আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। গল্পের শুরুতেই আমরা এখানে আমাদের হিরোইনকে দেখতে পাচ্ছি। হংডো এখানে একটি ছেলেকে প্রপোজ করে যে আমি জানি না তুমি আমার ব্যাপারে কি ভাবো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তুমি কি সত্যি? তো এর উত্তরে উনবক এই হিরো বলে যে আমি এটাতে ঠিকঠাক আছি। এরপর হিরোইন হংডো যখন বলে তুমি অত দূরের টেবিলে কেন বসে, আমার কাছে এসো না, তখন উনবক বলে আমি এটাতেই ঠিক আছি। ওর সমস্ত প্রশ্নের উত্তরেই আমি ঠিক আছি, এর বেশি কিছুই বলে না। এটাতে হংডো বিরক্ত হয়ে যায়। হংডো বলে উফ চুপ করো, আমার খুব বিরক্ত লাগছে। তখনই হংডো পড়ে যাচ্ছিল, আর ওকেই পড়ে যাওয়া থেকে উনবক বাঁচিয়ে নেয়। তারপর বলে আমাকে ক্ষমা করো। তারপর ও ড্রেসও ঠিক করে দিতে যায়, কিন্তু হংডো চায় ওকে যেন ভালোবাসে। তারপরে সিনে আমরা একটা অকশন দেখতে পাই, যেখানে বেআইনিভাবে কিছু কালচারাল জিনিসকে বিক্রি করা হচ্ছিল। লুকিয়ে লুকিয়ে এই অকশনটা চালানো হচ্ছিল। পিছনে এর একটা কেউ রয়েছে। এই জিনিসগুলো আদেও কতটা সত্যি বা আসল জিনিস এ নিয়ে সন্দেহ রয়েছে। এরপর অকশন চলতে থাকে। ঠিক সেই মুহূর্তে ওইখানে উনবক চলে আসে। উনবককে আমরা এখানে দেখি ট্র্যাডিশনাল ড্রেসে। প্রথমে উনবকের ফেস এখানে রিভিল করা হয় না, তখন দেখানো হয় গাড়ির মধ্যে কিছু মালপত্র তোলা হচ্ছে, আর সেই গাড়ির স্টাফেদেরকে ধরে কেউ একটা যেন মারধর করছে। অকশন যে চালাচ্ছিল সে হঠাৎই দেখে যে লোডশেডিং হয়ে যায়। তখন ওখান থেকে যখন সকলে বেরিয়ে যেতে চায়, তখনই ওখানে উনবকের এন্ট্রি হয়। উনবককে আমরা এখানে এক প্রকার ডিটেকটিভ হিসাবেই দেখি, যে এখানে এদের দোষীদেরকে ধরতে এসেছে। তারপর ওকে এরকম ড্রেস আপ দেখে লোকে কেউ ওকে সিরিয়াসলি নেয় না, কিন্তু উনবক যখন দরজায় সব তালা দিয়ে সকলকে শাসাতে শুরু করে যে ঠিক আছে তোমাদেরকে আমি মজা দেখাচ্ছি, এরপর দরজায়ও পার্মানেন্টলি লক করে দেয়। তখন সকলেই ভাবে ছেলেটা কি করবে। সকলে যখন ওকে মারতে আসে, ও সকলকে বিভৎসভাবে শুধু নিজের দুটো হাত দিয়েই তোমার দুম মারতে থাকে। এখানে দারুণ একটা ফাইটিং সিনের পর আমরা এখানে দেখি অকশন চলাকালীন ওই লোকগুলো ওখান থেকে পালাবার চেষ্টা করে। উনবক তাদেরকে এসেও থ্রেট করে যে এরকমটা করা উচিত নয়। লোকগুলো যখন তালা খুলে বেরোয়, তখন পুলিশ অফিসার সিওকিয়ং চলে আসে। তারপর জিনিসগুলো এখানে দেখি উনবক ছুঁয়ে ছুঁয়ে দেখছে। যে জিনিসগুলো অকশন করা হচ্ছিল সেগুলো ডুপ্লিকেট মাল। এরপর নিজে গ্রাম দেখানো হয়। এই গ্রামের নাম সিয়ংসান গ্রাম। এই গ্রাম কালচারাল একটা গ্রাম, যেখানে এখনো মানুষ বেড়াতে আসে তাদের ট্র্যাডিশনাল দেখভাল করাবার জন্য। উনবকের বাড়ি এই সিয়ংসান গ্রামে। যে গ্রামের মেন চিফ ছিল তাকে সকলে সম্মান করত। এখানে উনবককেও সকলে রেসপেক্ট করত, যে কোনো ছোট বয়সের মহিলা থেকে শুরু করে প্রায় বড় বয়সের সকল মহিলারাই। ও এখানকার এক প্রকার রাজকুমার মতন ছিল, যার এখানে বিভৎস সম্মান ছিল। তারপর যখন ধীরে ধীরে ও নিজের গ্রামে আসে, সেখানে দেখানো হয় যে এখানে বংশ পরম্পরায় ওর এটাই কাজ, প্রত্যেককে প্রোটেক্ট করা। তাই সকলকে দেখে হাসি মুখে প্রণাম জানিয়ে ও নিজের বাড়িতে ফিরে যায়। এখানে দেখানো হয় ওর দাদুর সাথে একজন ভদ্রলোক গল্প করছে, যে বলছে যে এটাই হয়তো ঠিক হবে, চোরগুলোকে সেদিন ধরা যায়নি, মেন যে কালপিট ছিল সে ওখান থেকে পালিয়ে গেছে, তাকে আমাদের ধরতেই হবে। এবার এই কাজে ওরা উনবককে নিযুক্ত করতে চায়। উনবক বলে হ্যাঁ এটা সত্যি, সেদিন যে আসল চোর ছিল সে আসল মালগুলো নিয়ে পালিয়ে গেছে। নকল মালগুলো যে ট্রাকটা আমরা উদ্ধার করেছি সেটা নকল ছিল। এটা আমি দাবি দিয়ে বলতে পারি যে এগুলো নকল মাল যেগুলো আপনাদের হাতে লেগেছে। এটা শোনার পর এখানে উনবকের দাদু বলে ঠিক আছে, তুমি তাহলে সিওলে চলে যাও, কারণ ওই মালগুলো সিওলে নেওয়া হয়েছে। এরপর যে মেয়েটিকে দেখতে পাই এ হচ্ছে উনবকের সেক্রেটারি উন আ ওর সাথেই সিওলে যাবে। তার জন্য এখানে খাবার দাবার নিয়ে প্রস্তুতি করা হচ্ছে। ওরা দুজনে মিলে সিওলে গিয়ে এখানে ওই চোর দুজনকে ধরবে। তো এখানে যাওয়ার আগে একটা ইমোশনাল সিন ঘটে, যেহেতু ও নিজের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তাই জন্য সকলেই একটু ইমোশনাল হয়ে যায়, কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে যে তুমি সাবধানে বাড়ি ফিরে এসো। এরপর উনবকর অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারিকে নিয়ে ওখান থেকে চলে যায়। তারপরে সিনে আমরা আবারও হংডোকে দেখতে পাই। হংডো একটা ফ্যাশন ডিজাইনিং কোম্পানিতে কাজ করে, যেখানে ফ্যাশন ডিজাইনার বা বড় বড় মডেলদের মন রাখাই হচ্ছে ওর কাজ। তো এখানে নিজের কাজ সম্পূর্ণ করার পরও সর্বক্ষণ ও একটা হীনমন্যতায় ভোগে। ও মনে করে যে এই ওয়ার্ল্ড অফ ফ্যাশনে আমার কোনো সম্মান নেই, জানি না আমি নিজের পায়ে কোন দিন দাঁড়াতে পারবো। তো সারাক্ষণ মাথা নিচু করে সকলকে সম্মান জানাতে জানাতে ও ক্লান্ত। এই মেয়েটি হচ্ছে ওদের ডিজাইনার ইয়ঙ্গি।
ইয়ঙ্গি এখানে এসে যখন মডেলকে এখানে লোভ দেখাতে থাকে দামি ব্যাগ বা দামি জামা কাপড়ের, তখন মডেল এটাতে একটু আফসোসও করে, কারণ তাকে এগুলো না দেওয়া হলে একটা সময় সে ওই মডেল ড্রেসটা খুলে ফেলে। তো এই ড্রেস খুলতে হংডোই হেল্প করে, কিন্তু বেচারি ওরই ড্রেস খুলতে গিয়ে হাতে ব্যথা লেগে যায়। মডেল পড়ে গেলে তাকে নিয়ে সকলে ব্যস্ত হয়ে যায়, কিন্তু হংডোর দিকে কেউ পাত্তাই দেয় না। তারপর হংডো নিজের কাজে ব্যস্ত থাকে। এখানে আরেকজন ছেলেকে দেখানো হয় যার নাম ডো ইয়ং। ইয়ং এখানে হংডোর হাতের একটা ব্যান্ডেড দেয় ও ট্রিটমেন্ট করার জন্য, আর এখান থেকে ওদের ভালো লাগালাগি শুরু হয়ে যায়। এরপর আমরা হংডোকে দেখি যে ওর রুমে এখানে ইয়ং এর সাথে অনেক ছবি চিপকানো রয়েছে, যেটা ওর স্পেশাল স্মৃতি, আর ও নিজের রুমে রান্না বান্না করে রেডি করে রেখেছে। এরপরের সিনে আমরা ওর ভাইকে দেখি হাককে। হাক এখানে এসে খাবার খেতে বসে। হাক বলে, এগুলো কেন রোজ রান্না করিস? হংডো বলে, যা পেরেছি তাই রান্না কর। এরপর হংডো সেলাই মেশিন খারাপ হয়ে গেলে সেলাই মেশিনের সাথে আপন মনে বকতে থাকে আর বলে, আমি ক্যামিলি ব্র্যান্ডের থেকেও ভালো ব্র্যান্ড খাড়া করতে চাই আর নিজের পায়ে দাঁড়াতে চাই। তো তারপর সেলাই মেশিনটা কোনো রকমে চালু হলেও নিজের ডিজাইন করা ড্রেসের মধ্যে একটা সুন্দর বটুয়া ব্যাগ বানায়। এই ব্যাগটাও অ্যাড করতে দিয়ে দেয়, কিন্তু ব্যাগটা নিয়ে খুব একটা ভালো কিছু রিভিউ ওর কাছে আসে না। এটা নিয়ে ওর ভাই হাক হাসাহাসি করতে থাকলে হংডো বলে, তুই হাসিস না, একদিন না একদিন আমি ঠিক কোনো ভালো মানুষ পেয়েই যাব যে আমার কদর বুঝবে। তো এই ব্যাগটা ও ইয়ংকে গিফট করার জন্য ভাবে। সামনে ইয়ং এর জন্মদিন, তো এই ব্যাগটা ও ইয়ংকে গিফট করতে চায়। ইয়ং বলে, এই ব্যাগটা নিয়ে আমি কি করব? ঠিক সেই মুহূর্তে ডিজাইনার হিয়ঙ্গি চলে আসে। দেখানো হয় যে ইয়ং আর হিয়ঙ্গির মধ্যে একটা ক্লোজনেস ছিল। তারপরে সিনে উনবককে দেখতে পাই। ওর অ্যাসিস্ট্যান্ট বলছে, আমরা ট্রেনের টিকিট কেটে ফেলেছি, এই ট্রেনটা না পেলে আবার পরের ট্রেন আছে 1 ঘন্টা পর। কিন্তু ওখানে একটা বাচ্চা মেয়ে হারিয়ে যায়, যে ট্রেনের টিকিটও কাটার মতন পয়সা ছিল না। তাই জন্য উনবক দয়া দেখিয়ে ওই বাচ্চা মেয়েটিকে নিজের টিকিটটা দিয়ে দেয়। এটা দেখার পর ওর অ্যাসিস্ট্যান্ট বলে, আর কিন্তু পরের ট্রেন নেই, তুমি ওকে টিকিটটা দিয়ে দিলে আমাদেরকে কিন্তু এখনো 1 ঘন্টা ওয়েট করতে হবে। উনবক বলে, ঠিক আছে চলো আমরা কিছু খাবার খাই। কিন্তু খাবার অর্ডার করতে গিয়েও ঠিক মতন অর্ডার করতে পারে না, কারণ ও সিয়ংসান গ্রামে থাকতো, যে গ্রাম পুরনো ট্র্যাডিশনকে ফলো করতো, একটা সুন্দর কালচারাল গ্রাম। এখানেও খাবার অর্ডার করতে না পারলে ওর সেক্রেটারি ওকে হেল্প করে, আর অনলাইনে এইভাবে টাচের মাধ্যমে কিভাবে অর্ডার করতে হয় সেটাও প্রথমবারই হয়তো করছে। তারপরে সিনে আমরা আবারও হংডোকে দেখি, যে ক্যামিলি ব্র্যান্ডের একটা টি শার্ট এখানে ইয়ং এর জন্য কিনতে চাই, কারণ ওই ব্যাগটা হয়তো এখানে ইয়ং এর পছন্দ হয়নি। এদিকে উনবক চলে আসে চোরদেরকে ধরার জন্য। এখানে পুলিশ অফিসার সিওং কিয়ং জানায় যে এই চোররা এই বারের মধ্যে হয়তো এসেছে, কিন্তু এরা যেহেতু ট্র্যাডিশনাল ড্রেস পরেছিল তাই জন্য এদেরকে এই বারের ভেতর ঢুকতে দেওয়া হয় না। ও আর উনা যখন দুজনেই এখানে যায় তখন ওদের দুজনকেই বের করে দেওয়া হয়। উনা তখন বলে, আমি একটা সুন্দর ড্রেস পরে আসছি, যে কারণে উনা আধুনিক ড্রেস পরে আসার জন্য ওকে ঢুকতে দেওয়া হয়। কিন্তু উনবক নিজের আইডি কার্ড দেখালো, ওকে এখানে ভেতরে ঢুকতে নাকচ করে দেওয়া হয়। উনা বলে, ঠিক আছে আমি নিজের কাজের জন্য এইটুকু ত্যাগ স্বীকার করতে পারি, আমি একাই যাচ্ছি, তুমি বাইরে আমার জন্য ওয়েট করো। এরপর উনা ভেতরে চলে যায়, কিন্তু উনবক ভেতরে কোনোভাবেই যেতে পারে না। এখানে উপস্থিত সব লোকেরা এখানে উনবককে দেখে হাসাহাসি করতে থাকে, কারণ ও এখানে সিয়ংসাং গ্রামের বাসিন্দা ট্র্যাডিশনাল ড্রেসের মধ্যে ছিল। তারপরে সিনে আমরা আবারও হংডোকে দেখি যে ইয়ংকে ওর জন্মদিনের ক্যামেলি টি শার্টটা গিফট করে। ইয়ং হাসি মুখে টি শার্টটা নিয়ে নেয়, বলে এসবের কি দরকার ছিল। তখন যখন বলে যে তোমার দরকার না হলে ফেরত দিয়ে দাও, কিন্তু দেয় না। তারপরেও বলে, আমার একটা ফ্যামিলির সাথে ডিনার আছে, আজ আমি তোমার সাথে ডিনার করতে পারবো না। এরপর আমরা দেখি হংডো এখানে ওর ভাইকে নিয়ে একটা সুন্দর রেস্টুরেন্টে খেতে গেছে, আর সেই রেস্টুরেন্টের যে কুক ছিল সে প্রচন্ডই স্টাইলিশ ছিল আর অত্যন্ত দক্ষতার সাথে খাবার পরিবেশন করছিল। এটা দেখে ওর ভাই হাক বলে, ভাই তুই এত বড় রেস্টুরেন্টে কেন খেতে নিয়ে এসেছিস? ছেলেটাকে দেখতি কি হ্যান্ডসাম, তো তুই আজকে এখানে কেন, ইয়ং এর সাথেই বা নোস কেন? এর কোনো উত্তরই হংডো দেয় না। তারপরে সিনে উনবককে দেখে অস্বস্তি করছে যে উনা এখনো আসছে না কেন। উনা এরপর এসে জানায় যে চোরগুলোকে আমরা ভেতরে ঢুকতে পারিনি, ওরা এখানে নেই, আর ওরা যদি থেকেও থাকে ওরা ভিআইপি রুমে আছে। ভিআইপি রুমে ঢুকতে গেলে এখানকার রেগুলার কাস্টমার
হতে হবে, তবেই আমরা ভিআইপি অ্যাক্সেস পাবো। যেটা শোনার পর উনবক বলে চোরদেরকে ধরাবার জন্য সেটা করতে হলে আমি সেটাই করব। এদিকে আমরা হংডোকে দেখি ও প্রচুর ড্রিঙ্ক করতে থাকে, একটার পর একটা বোতল অর্ডার করে ড্রিঙ্ক করেই যায়। হঠাৎই ও একটা চেনা গলা পায়, যেটা ইয়ং এর ছিল। ইয়ং এখানে ডিজাইনার ইয়ঙ্গির সাথে এসেছিল, আসলে ও ইয়ঙ্গিকে ডেট করছিল, তাই জন্য ও এখানে ইয়ঙ্গির সাথে গল্প করতে থাকে। যখনই ও এখানে হংডোকে দেখতে পায় তখনই ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। তো ডিজাইনার ইয়ঙ্গি এখানে আবার উল্টে হংডোকে বলে, তুমি আমাদের ব্যাপারে অফিসে কাউকে কিছু বলো না, আমরা প্রেম করছি। তো এখানে হংডো আরো ড্রিঙ্ক করে রেগে যায়। এখানে ইয়ংকে এসে মারধর করে বলে, আমার দেওয়া টি শার্টটা খুলে দাও। এবার ডিজাইনার ইয়ঙ্গি এটা বুঝতে পারে না যে এদের মধ্যে প্রবলেমটা কি। ইয়ঙ্গি এখানে বলে যে হংডো তুমি ড্রিঙ্ক করেছো বলে এরকম করছো। এবার হংডোকে ধাক্কা মেরে ইয়ং ফেলে দেয়, আর সেখানেও উনবক এসে ওকে আবার ধরে নেয়। উনবকের সাথে ওর আবারও দেখা হয়, কিন্তু যেহেতু ও ড্রিঙ্ক করেছিল তাই জন্য উনবকের কথাও বিশেষ মনে থাকে না। পরের দিন সকালে যখন ওর ঘুম ভাঙে ও মনে করে যে উনবককে হয়তো ওর স্বপ্নে দেখেছে কোনো এক রাজকুমারের মতন। তারপর ঘুম থেকে উঠে ওর প্রচুর গা হাত পা ব্যথা করতে থাকে। পরের দিন অফিসে দেখানো হয় ইয়ং আর হিয়ঙ্গি নিজেদের রিলেশনের কথাটা পাবলিক করে দিয়েছে। তো এটা দেখে জেলাস ফিল করে হংডি ইচ্ছা করে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ওদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করে। এখানে হিয়ঙ্গি বলে, তুমি কি আবারও ড্রিঙ্ক করেছো? তখনও বিশেষ পাত্তা দেয় না। হিয়ঙ্গিকে যতবার হংডো সত্যিটা বলতে চায় যে তোমার বয়ফ্রেন্ড একটা ফ্রড, তখনও অফিসের প্রত্যেককে নিয়ে কফি খেতে চলে যায়। এটা দেখে হংডো আরো রেগে যায়। তারপর সিনে আমরা উনবকদের দেখি, যারা একটা সুন্দর বাড়ি ভাড়া নিয়েছে। উনা বলে যে তোমার জন্য সেক্রেটারিরা এই ঘরটাকে সুন্দরভাবে ট্র্যাডিশনাল ভাবে রেডি করে দিয়েছে। উনবক বলে, তুমি চুপ করো, আমি সবটা দেখে নিচ্ছি। মাইক্রোওভেন দেখে বলে, এটা তো সেই খাবার গরম করার মেশিন, আর বাকি সবটাই ওদের গ্রাম সিয়ংসানের মতন ট্র্যাডিশনাল ভাবে রেডি করা হয়েছে। তারপরে সিনে আমরা রাধুনি জুনহোকে দেখতে পাই। জুনহো এখানে নিজের মায়ের কাছে এসেছে, আর ওর নিকটগুলো বাচ্চার জন্য প্রচুর প্রচুর গিফট কিনে এনেছে, আর তাদের সাথে খুব মজা করছে। এদের সাথে কি রিলেশন সেটা আমরা সামনের পর্বগুলোতে দেখতে পারবো। ও এখানে প্রত্যেকের জন্য সুন্দর সুন্দর গিফট এনেছে। তারপরে সিনে আমরা দেখি উনা এখানে উনবকের জন্য ট্র্যাডিশনাল খাবার অর্ডার করেছে। উনা এখানে খাবার দিতে হেল্প করলে উনবক বলে, নিজের লিমিট ক্রস করো না। তারপরে সিনে হংডোকে এখানে ফোন করে ইয়ং ডাকে আর টি শার্টটা ফিরিয়ে দেয়, বলে এটাই তো তুমি চেয়েছিলে। হংডো যখন ওর থেকে জানতে চায় যে ওর সাথে এরকম করার মানেটা কি, ওকে প্রেমের স্বপ্ন দেখানো কেন হয়েছিল, ইয়ং তাকে বলে, তুমি আমার জন্য কোনোদিনই ইম্পর্টেন্ট ছিলে না, ইয়ঙ্গিকেই আমি পছন্দ করতাম। হংডো বলে, যখন এই ব্যান্ডেড দেওয়ার তাহলে অর্থ কি? ইয়ং বলে, আমার তোমাকে দেখে দয়া হয়েছিল তাই দিয়েছি, তুমি এত কিছু ভেবে নেবে আমি কখনোই বুঝতে পারিনি, তুমি আমার জন্য কোনো মাইনে রাখো না, তোমাকে আমি পছন্দ করি না। এটা শোনার পর হংডো চিৎকার করতে থাকে আর প্রচন্ড কষ্ট পায়। এবারও একা মনে বাড়িতে বসে প্রচুর ড্রিঙ্ক করতে থাকে, আর মনে মনে বলে যে সবাই কেন আমাকে পাত্তা দেয় না, আর সবাই কেন ছেড়ে চলেও যায়। তারপর যখন ইয়ংকে ফোন করে দেখে ফোন ব্লক করে দিয়েছে, তাই পাগলের মতো ড্রিঙ্ক করে অদ্ভুত বিহেভিয়ার করতে থাকে। হংডোর এই পাগলের মতন অবস্থা দেখে ওর ভাই হংহাক বুঝতে পারে যে ওর দিদির কিছু একটা সমস্যা হয়েছে। এরপরও এখানে ইয়ং এর ছবিগুলো পোড়াতে শুরু করে, আর ছবি দেখে এখানে ফায়ার লেগেছে ভেবে বাড়িতে জলে জলাকার হয়ে যায়। এতটাই ও দুঃখ পেয়েছিল, নিজের ড্রিঙ্ক শেষ হয়ে যাওয়ার পর ভূতনির মতন একটা কনভিনিয়েন্স স্টোরে চলে যায়। সেখান থেকে ড্রিঙ্ক কিনে যখন ও বিলিং করতে যায়, বিলিং কাউন্টারের মহিলাটা তো ওকে দেখে আঁতকে ওঠে, ভাবে এ যে কোনো ভূত এসেছে। সিনটা প্রচন্ডই মজার ছিল। তারপর ওখানে দাঁড়িয়ে হংডো গটগট করে আরো একটু ড্রিঙ্ক করে নেয়। তারপর বাইরে বেরিয়ে আসার পর ও আবারও উনবককে দেখতে পায়। উনবককেও দেখে যে উনবক হাতে ফুলের তোড়া নিয়ে ওর সামনে এগিয়ে আসছে। তখন হংডো ভাবে ও হয়তো স্বপ্ন দেখছে। উনবককে বলে, তোমাকে আমি কোথায় একটা দেখেছি। তখনও উনবক বলে যে তুমি আমাকে হয়তো চিনবে না, কারণ অনেক বছর আগে আমি যখন ওয়েবটুন কমিক্স লিখবো বলে পড়াশোনা করতে গেছিলাম, সেখানে তুমি আমায় অনেক হেল্প করেছিলে। এটা দেখে হংডোর মনে পড়ে যায়। হংডো বলে, তুমি সেই ছেলেটা না যে নিজের বাড়ি থেকে পালিয়ে এসেছিলি নিজের স্বপ্ন পূরণ করার জন্য? আর ট্র্যাডিশনাল ড্রেস আর ওয়েস্টার্ন ড্রেসের মিশ্রণে তোমাকে ভারী অদ্ভুত লাগতো, ওখানকার সব স্টুডেন্টরা তোমার পেছনে লাগতো, ইভেন ওখানকার টিচাররাও, কেউ তোমাকে সিরিয়াসলি নিত না। তো তারপরে এখানে উনবক বলে যে হ্যাঁ, ওই মুহূর্তে একমাত্র তুমি আমার পাশে এগিয়ে এসেছিলে, যখন সকলে মিলে আমাকে বুলিং করতো আর কেউ পাত্তা দিতে না, তখন তুমি তোমার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলে।
আর এর জন্য আমি মনে মনে তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো। তুমি আমার টিচার শুধু নও, তুমি আমার বন্ধুর মতনই। সমস্ত ক্লাসে হংডো কিন্তু ওর মনে সাহস জোগাতো, বলতো তুমি যেমন তুমি তেমনটাই ভালো, তুমি অত্যন্ত সাহসী। এর জন্য উনবক আজকে ওর সাথে দেখা করতে এসেছে খোঁজ খবর নিয়ে। ও বলে আমি খোঁজ নিয়ে জানতে পারলাম, তাই তোমার জন্য এই ফুলের তোড়াটা এনেছি। ফুলের তোড়াটা হংডো হাতে নিয়ে অত্যন্ত ইমোশনাল হয়ে যায়, আর ওর চোখে জল আসে। তারপর বলে যে চলো আমরা একটু বসি, কিন্তু রেস্টুরেন্টের দিকে এগোতে গিয়ে ও আবারও পড়ে যায়, আর এখানে উনবক ওকে আবারও ধরে নেয়। এখানে হংডোর মনে পড়ে যায় যে এর আগে বারবার করে উনবকই ওকে বাঁচিয়েছিল। তো এরপর কি হয় সেটা নেক্সট পর্বে দেখা যাক।